গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22 অক্টোবর 2025। আজকে বুধবার আজকে ভাইফোঁটা সম্ভবত ভাইফোঁটা। আমাদের এখন ঘোরাঘুরির জন্য বার আর কি তিথি আছে সেগুলো ঠিক মনে থাকছে না, এতই ঘোরাঘুরিতে আমরা ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাই খুব ভালো করে কালী পুজো কাটাচ্ছেন। আর আমরাও এখানে খুব ভালো করে ঘোরাঘুরি করছি। এখন ঘুরিতে পারছে 8টা, আমরা বেরোবো আগ্রার জন্য। আগ্রার তাজমহল দেখা হবে, তার সাথে ফতেপুর সিক্রি, তার সাথে দেখা হবে সেকান্দারবাদ। এগুলো দেখে আমরা দিল্লি যাব আজকে। কালকে দিল্লি ঘোরাঘুরি হবে, তো একটা বড় কম্প্যাক্ট আমাদের প্রোগ্রাম আছে আজকে, তো সেটাই ফুলফিল করতে হবে। পিউ এখনও ঘুমোচ্ছে, পিউকে এখনও ওঠায়নি। আমরা এদিকে রেডি হয়ে গেছি, দেখাচ্ছি কতগুলো লাগেজ আরও বেড়ে গেছে, কিছু জিনিসপত্র কেনা হচ্ছে, তার জন্য লাগেজটা বাড়ছে দিন দিন। এখানে ব্যাগ আরও 2-4টে বেড়ে গেছে। এখানে লাগেজ হয়েছে এগুলো। আমরা এই আর্টিকা গাড়ি করে আগ্রা ঘুরবো, আগ্রার ফতেপুর সিক্রি, তাজমহল। তারপর এই গাড়ি করে লাগেজ সমস্ত কিছু নিয়ে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে চলে যাব। সেখান থেকেই দিল্লির জন্য ট্রেনে রওনা দেব। আমরা তাই সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি, এই গাড়িতে এবার সব তোলা হবে। এই গাড়িতে আমাদের 4,000 টাকা নেবে এই আগ্রা আর দিল্লি, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ছাড়ার জন্য। ঘড়িতে বাজছে 9:20। আমরা আগ্রা যেতে যেতেই একটা হোটেলে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। না, এখন জুতো পরানোর দরকার নেই। আর পিহুকে দেখাচ্ছি, পিহুরা এখন ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে। হোটেলটা বেশ ভালোই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই হোটেলের ভিতরে ঢুকে আমরা দিয়েছি মশলা ধোসা নিচ্ছে 120 টাকা করে। তার সাথে পিহুর জন্য এই মাজাটা, পিহুকে এখানে খাইয়ে দেওয়া হচ্ছে। পিহু খাওয়া চলছে এখন স্যারেলেক। আর এই মশলা ধোসা, তার সাথে আছে রায়তা, চাটনি। এখন ফতেপুর সিক্রিতে এসেছি। ফতেপুর সিক্রিতে গাইড নিলাম, গাইড 1800 টাকা নেবে, আর সারা জায়গা ঘুরি দেখাবে বললো 2 ঘন্টার মধ্যে। পিহুকে টুপি পরিয়ে দিয়েছি, জিপও টুপি পরেছে, আমিও পরেছি। আর টুপি পরে পিহুকে তো খুব সুন্দর দেখতে লাগছে, একদম পুরো মনে হচ্ছে যে আমরা ফরেনার লাগছে পিহু ঘুরতে এসছে। এখানে অনেক ফরেন টুরিস্টও এসছে, সব ফরেন টুরিস্টরা। এরপর আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আমরা গাইড করলাম, গাইড করার কারণ হচ্ছে বললো যে তাহলে লাইনে দাঁড়াতে হবে না, টাইমটা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, নাহলে 3-4 ঘন্টা ঘুরতে টাইম লাগবে। আর আমাদের কাছে টাইমটাই সবচেয়ে কম আছে, তার জন্যে আমরা গাইডটা করে নিলাম। গাইড এবারে কি বোঝাবে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু পিহুকে নিয়ে তো সবচেয়ে বেশি মুশকিল। পিহু খুব আস্তে আস্তে চলছে। এখন আমরা একটা টোটো গাড়ি করে ফতেপুর সিক্রির ভেতরে ঢুকছি। ফার্স্টে আমরা সিক্রির ভেতরে ঢুকবো, তারপর ফতেপুর হলো একটা পবিত্র মসজিদের জায়গা। আর এগুলো হচ্ছে পুরনো দিনের আকবরের ঘরের থাকার জায়গা। যে আমাদের গাইড ছিল সে আস্তে আস্তে সব কিছু বলতে যাচ্ছে, তারই কথাগুলো শুনবো এই ভিডিওতে। सीखी अलग है ये, और फतेहपुर के सामने अलग है जो आपको नजर आ रहा है। सीखी जो जगह अंदर आप देखेंगे, इसके अंदर में राजा रानी रहते थे। अकबर, जोधा, मरियम, रुकैया, जिनकी रहने की जगह है इसके अंदर। सेकंड पार्ट जो फतेहपुर जो जगह है वो होली प्लेस आपने सुना होगा। उसके अंदर वहाँ एक दरगाह है, उसके अंदर सलीम चिश्ती का। क्योंकि फतेहपुर सीकरी जो बनाया है सारा ये अकबर ने बनाया, और अकबर जी थर्ड मुगल, तीसरे मुगल थे वो। फर्स्ट मुगल बाबर, सेकंड हुमायूं, थर्ड अकबर। अकबर बादशाह की 3 रानी थी, 3 वाइफ। हिंदू वाइफ जोधा बाई, मुस्लिम वाइफ रुकैया बेगम, क्रिश्चियन वाइफ मरियम। और अकबर के तीनों रानी से पहले तो संतान नहीं थे। अकबर पहले अजमेर गए, अजमेर राजस्थान। अजमेर के अंदर वहाँ एक दरगाह है
ख्वाजा मुईनुद्दीन चिश्ती की। लेकिन अजमेर से अकबर को एक सपना हुआ, एक ख्वाब हुआ अकबर को कि आप फतेहपुर सीकरी जाइए, आपको वहाँ से संतान मिले। उसने इस जगह पर यहाँ कोई बिल्डिंग नहीं थी, यहाँ फतेहपुर सीकरी के अंदर ये पूरा पहाड़ी थी, पूरा ही ले रखा है केवल यहाँ पहाड़ी के ऊपर। এইটাই ফতেপুর সিক্রি প্রথমে ঢুকলাম এখানে, আর এখানে গাইড আমাদের বোঝালো এখানে বসে থাকতো আকবর। আকবর এখান থেকে সমস্ত মানুষ এখানে বসতো, সবাইকার কথা শুনতো। আর এখানে যে পাথরটা দেখতে পাওয়া যাচ্ছে, পাথরে একটা হাতি বাঁধা থাকতো, এই হাতি দিয়েই যে যদি কেউ দোষী হতো তাকে মেরে ফেলা হতো। এটাই হলো এখানকার গল্প। এই ফতেপুর সিক্রির যে সমস্ত বিল্ডিংগুলো আছে লাল পাথরের তৈরি, আর এই লাল পাথরগুলো সমস্ত কিছু রাজস্থান থেকে আনা হয়েছে, সেটাই আমাদের গাইড দাদা আমাদেরকে বোঝালো। তাছাড়াও আরও যে গল্পগুলো বলবে সেগুলো ওনার মুখ থেকেই শুনুন, খুব ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা দেখলে আর আপনাদের গাইড করতে হবে না ফতেপুর সিক্রিতে। সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছিল সেটা হলো দেওয়ানি খাস নামক বিল্ডিং, আর এখান থেকেই আকবর সমস্ত ধর্মের যে সমন্বয় দিন-এ ইলাহি সেটাই সবাইকার সামনে প্রবর্তন করেন। এটা হলো और ये দেওয়ানি খাস आपको বিল্ডিং। ऐसा नजर आएगा, ऐसी डबल स्टोरी बिल्डिंग, लेकिन डबल नहीं हो, सिंगल है केवल। আচ্ছা, केवल उसके अंदर में बीच में एक पिलर बना हुआ है, क्योंकि मुगल बादशाहों में अकबर एक ऐसे बादशाह थे जो हर धर्म का वो सम्मान करते थे, हर धर्म को मानते थे। तो उन्होंने यही दीवाने खास के अंदर बैठकर एक मज़हब का ऐलान किया था उन्होंने, दीन-ए इलाही, दीन-ए इलाही कि मैं सारे धर्मों को मानता हूँ। अंदर जो पिलर बना हुआ है उसके अंदर में सेंटर पर, और साइड से छोटे छोटे गेट बने ना बालकनी, यहाँ उनके 9 मंत्री बैठते थे, नॉर्थन 9 मिनिस्टर। ऊपर जाने का रास्ता ही सीढ़ियाँ है, बराबर से गेट आप देख रहे हैं। देखिए अभी किसी भी बिल्डिंग के ऊपर नहीं जाते क्योंकि पुरानी बिल्डिंग हो गई, इसलिए बिल्डिंग बंद किया है। और यहीं पर बैठकर उन्होंने ये मज़हब का ऐलान किया था ना, दीन-ए इलाही, मैंने आपको बताया। नीचे डिजाइन जो आप देख रहे हैं, दिस इज मुगल आर्किटेक्चर, मुगल डिजाइन, सुराई सिस्टम इसको बोलते हैं ना, उमर खयाम। तो उसके ऊपर बुद्धिस्ट, हिंदू लोटस फ्लावर, उसके मुस्लिम, उसके बाद क्रिश्चियन चर्च, पर्शियंस, जैन, तो जैनी मंदिरों के अंदर होता है। हर धर्म के साथ आर्किटेक्चर की हुई। हाँ, किससे थे ज्योतिष? हाँ, ज्योतिष नेम पुरुषोत्तम दास। ये सामने छतरी जो बनी ना, ये उनके बैठने का जगह था, एस्ट्रोलॉजर्स। यहाँ उनके ज्योतिषी बैठते थे। और अभी आप बीच में चल कर एक वो जगह देखें, अकबर यहाँ बैठकर एक गेम खेलते थे यहाँ। इसका गेम हो 25 लूडो। लेकिन बादशाह अकबर उस जगह पर, वहाँ गोटी की जगह वो दासियों को खड़ा करते थे, सरमैन लोगों को। जिस तरह से गोटी के कलर होते हैं ना, उस तरह से दासियों को ड्रेस बनाते थे, वो कपड़े बनाते थे वो, और वो आवाज़ देते थे। जिस तरह से गोटी चलते हैं, क्वीन चलते हैं, उस तरह से वहाँ खड़े होकर राजा की आवाज़ पर दासी पैर बढ़ाती थी, कितने कदम उनको बढ़ाना है। अभी भी वहाँ ज़मीन के ऊपर देखिए 4 साइड में गेम अभी भी बना हुआ है, 4 साइड में। গাইড দাদা এবার আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে যে আকবর সেই সময় লুডো খেলতো তারই একটা জায়গা, যেখানে বসে আকবর লুডো খেলতো। আর গুটির বদলে সমস্ত ওর যে রাজকর্মচারীরা থাকতো তাদেরকেই এখানে দাঁড় করাতো বিভিন্ন ড্রেস পরিয়ে। এটাই মাদ্রাসা স্কুল চলতো। আর এটা হলো হাওয়া মহল, এখানে চাঁদ দেখতো ঈদের। এটা হলো হাওয়া মহল। হাওয়া মহলের ভিতর থেকে এরকম সুন্দর কারুকার্য করা আছে। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে তানসেন গান করতো, আকবর দূরের ওই জায়গা থেকে গান শুনতো। এটা হচ্ছে তানসেনের গান করার জায়গা। এটা হলো শীষমহল। শীষমহলটা ও রুকিয়া বেগমের জন্য ছিল। এখানে খুব সুন্দর কারুকার্য করা আছে, সেটাই গাইড দাদা আমাদেরকে বোঝালো।
এটা হচ্ছে অনুপ তালাও এর নাম, এই জল যেখানে রাখা আছে। এটা হলো সিসমহল, এখানে কাচের সীসা থাকতো, এখন সেই সীসা নেই। এখানে সজা যে রুম দেখাচ্ছে সেটা আকবরের বেডরুম, আর ওখানে থাকতো। আর এখানে আকবর 12 বছর এটাকে তৈরি করতে লেগেছে, কিন্তু এখানে মাত্র 4 বছর ছিল, তারপর লাহোর চলে গেছিলো, তারপর আবার আগ্রা ফোর্টে এসে থাকে। আমরা যেহেতু ফতেপুর সিক্রিতে প্রথমবার এসেছি আর এখানকার সমস্ত ইতিহাস সম্বন্ধে আমাদের জানা নেই, তাই আমাদেরকে গাইড করতে হলোই। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনাদের এই ফতেপুর সিক্রিতে এসে আর গাইড করতে হবে না। আপনারা সমস্ত কিছু এই ভিডিওর সাথে রিলেট করতে পারবেন, সমস্ত ইতিহাস, আকবরের কোথায় খেতেন, কোথায় থাকতেন, যোধাবাইয়ের কোনটা রুম, সমস্ত কিছু এই ভিডিওতে বলা আছে। এরপর আমরা আকবরের যেটা ডাইনিং হল ছিল সেখানে ঢুকছি। ডাইনিং হলের পর বেডরুম। डाइनिंग हॉल, क्योंकि उसमें कोई टेबल या कुर्सी नहीं लगाते थे। अच्छा, नीचे कारपेट वगैरह बिछा देते, उसको बैठकर खाना खाते थे। ये जगह जो आप देखें खाने का डिश रखने के लिए, और उसके बाद में आप देखेंगे अपना खास महल, इसको बोलते हैं ख्वाबगाह, सपनों का महल, क्योंकि अकबर का खुद का बेडरूम था, इसके ऊपर सोते थे अकबर। अकबर ने अपने लिए 2 बेड बनाए, 2 बेडरूम, एक समर एक विंटर, एक गर्मी के लिए एक सर्दी के लिए। लेकिन ये बेड जो बने हुए थे उनके वो पत्थर के बने, इसके ऊपर गद्दे वगैरह वो बिछाते थे। ये देखिए अपने बेड पे। এইটা হচ্ছে আকবরের ঘরের শোয়ার বেড, এর উপরে আকবর শুয়ে থাকতো। উপরে হলো আকবরের শীতকালের বেডরুম। अभी आप देखेंगे जोधा का रसोई। যেহেতু এখান সিঁড়ি থাকে না তার জন্য এখন আর যাওয়া যায় না উপরে। दादा হ্যাঁ इस कमरे से लेके उस कमरे तक, হ্যাঁ, ये पूरा जोधाबाई का हवेली है उनकी हिंदू रानी के लिए। আচ্ছা ये झरोके बने ना गेट पर, फिर रात में जोधाबाई बैठती थी हवा खाने के लिए। अच्छा और कोने पे रूम बना बाहर छोटा वाला, अच्छा उसके अंदर में केवल जोधा के लिए अकबर ने सिक्योरिटी गार्ड रखे थे, और सिक्योरिटी गार्ड भी उनके लिए ना ही जेंट्स रखे थे ना ही लेडीज। আচ্ছা। तो इसके अंदर मंदिर भी था यहाँ, कृष्ण भगवान की पूजा भी करती थी। এটা হলো যোধা হাভেলি, এখানে একটা সিকিউরিটি রুমও আছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় ওর হাভেলি। এর থেকে বড় ওর 2জন যে রানী ছিল তাদেরও এত বড় হাভেলি ছিল না, এটা ছিল ছোটদের হাভেলি, ছোট হাভেলি। ওর মেহরাম যে খ্রিস্টান বউ ছিল তার জন্য। এটা विंटर बेडरूम, আচ্ছা, এটা হলো উইন্টার বেডরুম। लेकिन देखने में आपको दोनों ऐसे लगेंगे सेम ही, सेम है। एक से है ही, लेकिन इसमें फर्क क्या था, डिफरेंस क्या था इसमें? 3 साइड में उन्होंने किले का बाउंड्री बनाया, किले का हाँ। पाछी एक साइड में, उसके पीछे एक पानी का लेक था, उसमें আচ্ছা, आर्टिफिशियल लेक, मोती झील। मोती तो उसके झील। पीछे बैक साइड में बैकग्राउंड में यहाँ जाली बनी है इसकी, हवा आने के लिए, ठंडी हवा आती थी, और ये पूरा क्लोज है, और सुबह मॉर्निंग में इसी साइड से सूरज निकलता है, আচ্ছা तो हीट पड़ती है, गर्म रहता है। नीचे रूम जो बने हुए हैं यहाँ के दासियों के लिए, सरमेन लोग यहाँ रहती थी, सरमेन भी के अंदर वो रहती थी जो जोधाबाई को उनके मायके से साथ में दहेज मायके वालों ने दिया। सामने ये मंदिर था तो उसको जो बनाया, আচ্ছা, जहाँ जोधाबाई এটা মন্দির। कृष्ण भगवान की पूजा करती थी वहाँ, और पूजा करने के बाद बीच में तुलसी का पेड़ था इस जगह पर, यहाँ जल चढ़ाती थी वो। लेकिन अभी वहाँ मूर्ति नहीं है, जो मैंने आपको बताया, अकबर ज़्यादा रहे नहीं यहाँ 4। এটা হলো যোধা আকবরের ওয়াইফের মন্দির। এটা যেহেতু যোধা হিন্দু ছিল, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, তো সেই জায়গাটায় যাচ্ছি। যদিও মূর্তিগুলো আর নেই এখন, কারণ যোধা 4 বছর এখানে থেকে তারপর লখনৌ চলে যায়, লাহোর চলে যায়, তার জন্য এখানে মূর্তিগুলো নেই, শুধুমাত্র এখানে এত বড় মন্দির এটা।
এই ছিল পুরো ফতেপুর সিক্কির ইতিহাস। আপনারা মোটামুটি ভালো করেই শুনলেন আমাদের গাইড দাদা কি বলল। এরপর আমরা চলে যাব ফতেপুর, যেখানে পবিত্র মসজিদ আছে। কিন্তু ভিডিওটা যেহেতু খুব বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য ফতেপুরের ভিডিওটাকে আমরা আলাদাভাবে একটা নতুন ব্লগে আনবো, তার সাথে তাজমহলের ভিডিও আনবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, তার সাথে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এর মাহাত্ম্য সম্বন্ধে বা ইতিহাস সম্পর্কে জানতে পারে। তার সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমরা উপহার দেবো। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।